দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো চাইল্ডহুড ওবেসিটি বা শিশুর অতিরিক্ত ওজন নিয়ে। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার সালেম মাহমুদ তুষার। স্যার, আপনাকে স্বাগত। স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্যার, আমাদের পরিবারে প্রায়ই দেখা যায় যে আমাদের বাবা মা শিশুর স্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি জোর দিয়ে থাকেন। সেক্ষেত্রে প্রায় শিশুরা অতিরিক্ত ওজনের সম্মুখীন হয়। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। অনেক ধন্যবাদ। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি বলছেন যে বাচ্চার বাবা মারা টেক কেয়ার করতে গিয়ে বাচ্চাদের ওভারওয়েটের নিয়ে সমস্যা নিয়ে পড়ে। আসলে তো বাবা মারা বাচ্চার ভালোটা চাবেই, বাচ্চাকে বেশি বেশি খাওয়াতে চাবে, এবং বাচ্চার কিন্তু কোনো কিছু সে থাকে না, তখন তাদেরকে যা খাওয়া দেওয়া হয় তাই খায়। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন বাচ্চার বাবা মারা জোর করে তাদেরকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করে। বাচ্চার বাবা মাদের কাছে কখনোই বাচ্চাদের খাওয়াটা যথেষ্ট হয় না, মনে করে তার মনে হয় ক্ষুধা ক্ষুধা ভাবটা এখনও রয়ে গিয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাচ্চাও কিন্তু একটা মানুষ, এবং সেও একটা প্রাণীর মতো কিন্তু তার নিজের ক্ষুধাটা সে বুঝতে পারে। সো সে যখন খেতে চাবে বা তার যখন ক্ষুধা লাগবে তখনই শুধুমাত্র তাকে খেতে দেওয়া উচিত। সো বাবা মাদের এই বিষয়ে সচেতন থাকা লাগবে যে বাচ্চাকে বেশি খাওয়ানোটাও কিন্তু তার ক্ষতির কারণ হতে পারে, যেটা আমরা কিন্তু পাই এই চাইল্ডহুড ওবেসিটি নিয়ে। চাইল্ডহুড ওবেসিটিটা কিন্তু এখন WHO এবং CDC একটা রোগ হিসেবে চিহ্নিত করে দিয়েছে। আগে যেটা ছিল অপুষ্টিটা একটা রোগ, এখন কিন্তু ওভারওয়েটটা একটা রোগ, এবং দুইটাই কিন্তু ম্যালনিউট্রিশনের মধ্যে পড়ে। সেই জন্য আমাদের অবশ্যই বাবা মা হিসেবে সচেতন থাকতে হবে যেন বাচ্চার বেশি বেশি যত্ন নিতে গিয়ে আমি তার খারাপের কারণ না হই। তাহলে আগে কম খেয়ে রোগ হতো আর এখন বেশি খেয়ে রোগ হচ্ছে। এক্স্যাক্টলি। জি। তো স্যার, কতটা ওজন বেশি হলে আমরা বুঝবো যে শিশুটি অতিরিক্ত ওজনে ভুগছে? আমাদের আসলে কি হয়, এক একটা বাচ্চার কিন্তু মেটাবলিজম, তার বেড়ে ওঠা এক এক রকম। সবার কিন্তু 3 বছর বয়সে এক্স্যাক্ট একই হাইটের হয় না, তাই না? সো সেইভাবেই এইরকম যে ওবেসিটিটা বা বাড়তি ওজন, এটাও কিন্তু তার উচ্চতার সাথে নির্ভর করে। বয়স এবং হাইট এই অনুযায়ী একটা WHO বা CDC তারা দুইজনেই কিন্তু একটা চার্ট রেকমেন্ড করেছে, আমি একটু দেখাতে চাই। সো এইরকম চার্টে সেখানে এক পাশে যেমন BMI আছে, BMIটা হচ্ছে গিয়ে বডি মাস ইন্ডেক্স। সেটা হচ্ছে গিয়ে বডির সাথে তার ওজনটা ঠিক আছে কিনা এটা বোঝা যাবে। কতটুকু ওজন হলে বেশি ওজন, সেটা হচ্ছে কি তার হাইটের সাথে নির্ভর করে। একটা বাবা মা তার কিন্তু বাচ্চার BMIটা নিজেই ঘরে বসে মেপে নিতে পারে। কিভাবে? সেটা হচ্ছে কি আমরা এখন কিন্তু অনলাইনে মানে গুগল করেও কিন্তু আমরা অনলাইনে এটা দিয়ে দিতে পারি, তাহলে ওরা BMIটা জানিয়ে দেবে। সো BMI যেটা বললাম, সো BMIটা যখন আমি পেয়ে যাব, এরকম একটা চার্ট যেটা CDC আমাদেরকে রেকমেন্ড করেছে, সেই চার্টে এই যে BMIটা এই পাশে আছে আর এই পাশে আছে বয়স। সো বয়স অনুযায়ী যেই BMIতে পড়বে, অর্থাৎ যদি 7 বছরের একটা বাচ্চা বা 3 বছরের একটা বাচ্চা আসে, তার BMIটা কিন্তু এই কার্ভের এই জায়গাতে থাকা লাগবে। অর্থাৎ আমি যখন প্লট করব তখন যেন এই জায়গাতে থাকে, তাহলে বুঝবো যে সেই বাচ্চাটা নর্মাল ওয়েটের মধ্যে রয়েছে। যদি একদম নিচের লাইনের নিচে পড়ে তাহলে বুঝতে হবে অপুষ্টিজনিত কারণে সে অসুস্থ। আর যদি এই হলুদ লাইনের কোনো জায়গাতে পড়ে তাহলে সে ওভারওয়েট বা ওবেস। সো তখনই কিন্তু আমাদের বাবা মা হিসেবে সচেতন হতে হবে এবং তার জানতে হবে কেন এই ওবেসিটিটা হচ্ছে। সেক্ষেত্রে স্যার, অতিরিক্ত খাওয়াই কি এই ওবেসিটির মূল কারণ, নাকি এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে? অবশ্যই খুবই ভালো যে শুধুমাত্র কি বাবা মা বেশি বেশি খাওয়িয়েই বাচ্চাটাকে ওবেস করে ফেলছে কি না, না। 2 ধরনের কারণে কিন্তু ওবেসিটিটা হতে পারে। একটা এন্ডোজেনাস কজ, অর্থাৎ ভিতর থেকে আগের থেকেই কোনো কারণে সে নিজে মোটা হতে শুরু করে। স্পেশালি জেনেটিক কোনো কারণে হতে পারে বা হরমোনাল কোনো কারণে হতে পারে। হরমোনাল কারণে হতে পারে যেমন থাইরয়েডজনিত কোনো সমস্যা, যেটা আগের থেকেই সে ধারণ করছিল, এখানে আসলে বাবা মারও কিছু করার থাকে না। সো এটা কিন্তু একটা রোগ, তার চিকিৎসার প্রয়োজন, সেভাবে ব্যবস্থা নিতে হবে। আরেকটা এক্সোজেনাস কজ, এটা আবার 2টা কারণে হতে পারে। একটা বেশি বেশি খাওয়া, আরেকটা আমি খাওয়াচ্ছি ঠিক পরিমাণ কিন্তু তার যে অ্যাক্টিভিটি করার কথা, সে যে বার্ন করবে সেটা আর হচ্ছে না। সে সারাক্ষণই ঘরে বসে থাকছে, শুয়ে বসে টিভি দেখছে, মোবাইল চালাচ্ছে। তাহলে কিন্তু এই 2টা কারণের বা এই 2টা কারণের একত্রিত ফলাফল আমরা পাই চাইল্ডহুড ওবেসিটিটা। সেই জন্য এই 2টা জিনিসই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ
এই যে ওবেসিটি যখন আমি পাচ্ছি তখন কিন্তু ঘরে বসে আচ্ছা আমি তাকে ঠিক মতো খাওয়াবো এরকম না, বাচ্চার মা বাবাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে তার অন্য কোনো ভিতরের রোগ আছে কিনা যার কারণে সে মোটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত ওজন বা ওবেসিটি থেকে আর কোনো জটিল রোগ দেখা দিতে পারে কিনা? খুবই ভালো একটা এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ 2002 থেকে 2018 সালের মধ্যে এই সময়ের মধ্যেই রিসার্চে দেখা গিয়েছে যে চাইল্ডহুড ওবেসিটিতে যারা আক্রান্ত ছিল ছোটবেলায়, ইগনোর করেছে যে আমি মোটা আছি, তাদের দেখা গিয়েছে যে 2 থেকে 4 গুণ বেশি কোমরবিড কন্ডিশন বা দীর্ঘমেয়াদী যে রোগগুলি আছে, বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টজনিত কোনো সমস্যা বা স্ট্রোকের মতো রোগী অথবা ক্যান্সার, এরকম রোগে আক্রান্তর হারটা বেশি। এখন কিন্তু এই সংখ্যাটা প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে গিয়েছে চাইল্ডহুড ওবেসিটির সংখ্যা। এই সংখ্যাটা ওভারওয়েট যদি ধরি, আমি যদি বাড়তি ওজন ওভারওয়েটের কথা বলি, সেটা নিয়ে ধরলে 390 মিলিয়ন শিশু বর্তমানে চাইল্ডহুড ওভারওয়েট বা ওবেসিটি নিয়ে রয়েছে। এবং এই রোগে রোগ যদিও বলছি যে বাড়তি ওজনে যারা আছে সেই সব শিশুদের কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে 20 বছরের পর থেকেই তারা কোনো না কোনো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে। এখন দেখা যাচ্ছে প্রতি 5 জন হার্ট অ্যাটাকের রোগীর মধ্যে একজন তাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এবং পোস্ট কোভিড সময় 2022 সালের পর থেকে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যারা হার্ট অ্যাটাকের রোগী নিয়ে আসছে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে আসছে, তাদের মধ্যে অনেকের বয়স 20 বছর বা 30 বছরের মধ্যে। আগে যেটা 30-40-এ ছিল, যেটাও আশঙ্কার সময় ছিল, এখন কিন্তু অনেক সংখ্যা সম্ভাবনাটা বেড়ে গিয়েছে। সেজন্য আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে যেন 20 বছর পরে আমার সন্তানকে আমি ভালো রাখতে পারি। এই চিন্তাটা রেখেই আমি প্রত্যেকটা বাবা মাকে অনুরোধ করব যেন আজকেই একটু হাইট ওয়েটটা মেপে ঘরেই বিএমআইটা ফাইন্ড আউট করে, এই যে সিডিসির একটা গাইডলাইন আছে চাইল্ডহুড ওবেসিটির মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে আপনি এক্সট্রা টেক কেয়ার করেন, খাওয়া দাওয়ার বিষয়ে নজরদারি রাখেন এবং যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ানো যায় সে বিষয়ে গুরুত্ব দিয়ে আপনার বাচ্চাকে নর্মাল ওয়েটের মধ্যে আনেন। তাহলে স্যার আপনি তো বললেন যে কিভাবে আমরা বুঝতে পারবো একটা শিশু অতিরিক্ত ওজনে ভুগছে কিনা সিডিসি গাইডলাইন অনুসারে। তার পরবর্তীতে যখন একজন বাবা মা বুঝলেন যে তার শিশু অতিরিক্ত ওজনে ভুগছে এবং এর ঝুঁকি অনেক বেশি, যেটা আপনি এখন বললেন, তো সেক্ষেত্রে স্যার চিকিৎসাটা কি হবে? এটা কি বাসায় শারীরিক ব্যায়াম করলেই ঠিক হয়ে যাবে নাকি আমাকে চিকিৎসকের সম্মুখীন হতে হবে? যখন আমি জানলাম যে ওবেসিটি বেশি, তখন অবশ্যই আমার একজন ডাক্তারের পরামর্শ করা উচিত, কারণ আমার ফাইন্ড আউট করতে হবে যে ওই যে ভিতরের যে রোগগুলির কারণে ওবেসিটি হতে পারে সেরকম কোনো কিছু আছে কিনা। যদি ওরকম কোনো কারণে ওবেসিটি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে বাবা মা হিসেবে আমি ওর এই ওবেসিটির কারণ, আমাকেই সচেতন হতে হবে বেশি। বাবা মা হিসেবে আমাকেই তার খাওয়ার বিষয়ে নজরদারিতে আনতে হবে। এখন তাকে বেশি ফাস্টফুড খেতে দেওয়া যাবে না। বাবা মার জন্য এটা খুব কষ্ট, আমি জানি যে আমার বাচ্চাকে আমি খেতে মানা করছি, কিন্তু এটা হচ্ছে কি আপনার সন্তানের জন্য। যদি আপনার সন্তান ওবেসিটিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আপনার জন্য কর্তব্য যে তার খাবার দাবারটা কন্ট্রোল করতে হবে। এটা কষ্টকর, কারণ ওজন কমানোটা খুব একটা শরীর ভাঙাটা কষ্টকর একটা কাজ। এটার মধ্যে দিয়েই তাকে যেতে হবে সে যদি লং টার্ম ভালো থাকতে পারে। আমাদের পড়ালেখার মধ্যে যেমন কষ্ট করতে হয়, বাড়ির কাজ করতে আমাদের কষ্ট করা লাগে, তাকে শাসন করতে হয়, সেভাবেই খাওয়া দাওয়ার বিষয়ে আমাকে কঠোর হতে হবে। এটাই হবে বাবা মার জন্য সবচেয়ে বড় তার জন্য চিকিৎসা। স্যার আপনি খাবারের কথাটা মেনশন করলেন, সেক্ষেত্রে খাদ্য তালিকায় কি কি খাবার থাকা উচিত? আমরা মোটামুটি জানি সব বাবা মাই কিন্তু এখন ব্যালেন্স ডায়েট বিষয়ে সচেতন, কিন্তু ব্যালেন্স ডায়েটের পরিমাণটার বিষয়ে কিন্তু আমরা সচেতন না। আমরা জোর করে করে খাওয়ানোর চেষ্টা করি। সো ব্যালেন্স ডায়েট হতে হবে যেটার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ফ্রুটস সব থাকতে হবে। তাকে প্রোটিন বেশি দিব, কার্বোহাইড্রেটটা আমরা কমিয়ে দিব, ফাইবার বেশি দিব, প্রতিদিন প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে দিব, ফ্রেশ ফ্রুটস খেতে দিব। ফ্রুটস বলতে আমরা আবার প্যাকেটজাত ফ্রেশ জুস দিব না, বাইরের প্যাকেটজাত যে চিপস আছে, বিস্কুট, কেকস আছে, ফাস্টফুডটা অ্যাভয়েড করব, তেলে ভাজা খাবারগুলি অ্যাভয়েড করতে বলবো। তাহলেই একটা বাচ্চা কিন্তু ধীরে ধীরে তার ওজনটার বিষয় নিয়ন্ত্রিত হতে থাকবে। এই জিনিসটা কিন্তু ওকে জোর করে যে না তুমি হচ্ছে গিয়ে এখন মোটা হয়ে গেছো, তোমাকে আর খেতে দিব না, এরকম করে বললে কিন্তু সে মোটিভেটেড হবে না।
সো এই জিনিসগুলি করার জন্য কিন্তু তাকে সাথে নিয়েই তার এই কাজটা করতে হবে। অর্থাৎ তার ওবেসিটিটা তাকে প্রথমে বুঝাতে হবে, তাকে তার এই দীর্ঘমেয়াদী প্রবলেমগুলির কথা বলতে হবে। স্কুলের বা আপনার পরিবারের বা আপনার সোসাইটির সবাইকে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস হতে হবে আমাদের। এই চাইল্ডহুড ওবেসিটিটা কিন্তু এখন WHO বা CDC কিন্তু বলছে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম। সো আমাদের খাবার টেবিলে যখন আমরা বসবো তখন অবশ্যই ফাইবার কন্টেনিং ভেজিটেবল যেন অনেক বেশি পরিমাণ থাকে, ভাতের পরিমাণ মেপে দেওয়া থাকতে হবে, প্রোটিনটা যথেষ্ট পরিমাণে থাকবে, ফ্যাট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কাঁচা শাকসবজি যদি দেওয়া যায় বা হাফ ডান সিদ্ধ ভেজিটেবলস যদি অ্যালাউ করা যায় তাহলে কিন্তু এগুলি খুব ভালো ফল দেয়। এবং দিনে 3 থেকে 5টা মিলের ব্যবস্থা করতে হবে। একবার বা দুইবার খেলে অনেক বেশি খাওয়া একবারে হয়ে যায়, যেটা কিন্তু আমাদের একটা ওবেসিটির ইনডাইরেক্ট কজ। সো আমরা আমি বলছি খাবার কমাতে, কিন্তু খাবার নাম্বারটা বাড়ায় দিতে বলছি। সো দিনে অল্প অল্প করে খাবে, কিন্তু বেশিবার খাক। তাহলে হবে কি, তার কিন্তু এইটা বেড়ে ওঠার বয়স। শিশুদের কিন্তু এই সময়ে তার ব্রেন গ্রোথ হয়, বোনস বাড়ে। সো এই সময় যদি আমি তাকে খাবারটা আবার পুষ্টিকর খাবারটা আবার রেস্ট্রিক্ট করে দিই, তার কিন্তু ডেভেলপমেন্টটা দিলে হবে। সো এই জায়গাতে কিন্তু একটা ব্যালেন্সিংয়ের বিষয় আছে। এবং মনে রাখতে হবে, যেটা আমরা সবসময় প্র্যাকটিস করি যে করা হয় না, যে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া জাস্ট 1 গ্লাস দুধ খেয়ে চলে যাচ্ছে, না, এটুকু প্র্যাকটিস করতে হবে যেন সকালবেলা ব্রেকফাস্টটা যথেষ্ট পরিমাণ করে তারপরে যায়, দুপুরের খাবারটা মোটামুটি, এবং রাতের আর্লি ডিনার করার প্র্যাকটিসটা করতে হবে। অর্থাৎ খুব রাত করে খাওয়ার অভ্যাসটা থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা এই ওবেসিটি থেকে বাচ্চাদেরকে উঠিয়ে আনতে পারি। স্যার, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন যে কি কি খেলে বা কি কি পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা থেকে দূরে রাখা যাবে আমাদের শিশুদের। শিশুর ওজন কমানোর জন্য দৈনিক কতক্ষণ আসলে ব্যায়াম করা উচিত? খেলাধুলাই ওর জন্য যথেষ্ট, নাকি এর বাইরে কিছু শারীরিক ব্যায়াম ওর জন্য দরকার? খুবই সুন্দর একটা কোশ্চেন, যে বাচ্চারা তো সারাদিন খেলছে, ওকে আবার বাড়তি কি ব্যায়াম দিব? CDC 2টা গ্রুপে ভাগ করে দিয়েছে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির বিষয়গুলি। সো 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য সারাদিনই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে, কিন্তু তারপরও তার যেন খেয়াল রাখতে হবে অ্যারোবিক পার্টটা, অর্থাৎ হার্ট রেট যেন যথেষ্ট থাকে, সেরকমভাবে যেন সারাদিন 40 থেকে 60 মিনিট অ্যাক্টিভ থাকে। অর্থাৎ আমি কিছুক্ষণ দৌড়ায় এসে চুপচাপ বসে থাকছি, একটু মোবাইল দেখছি বা কিছুক্ষণ লাফাঝাপি করে এসেই বসে থাকছি, সেটা যেন না করে। আমাদের বাবা মা হিসেবে কিন্তু এখানে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। কারণ আমরা বাবা মাও কিন্তু যদি নিজেরা স্বাস্থ্যগতভাবে সচেতন না হই, তাহলে কিন্তু বাচ্চাদেরকে আমি হেল্প করতে পারবো না। আধা ঘন্টার জন্য বাইরে হাঁটতে নিয়ে যেতে হবে, ফ্রেশ এয়ারে নিয়ে যেতে হবে। এতে কিন্তু বাচ্চাদের সাথে বাবা মাদের বন্ডিংটাও বাড়ে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও হয়ে যায়। সো আমি যেটা বলছিলাম, 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি সারাদিন যেটা করে সেটা ঠিক আছে, কিন্তু আমার ইন্টেনশন নিয়ে 40 থেকে 60 মিনিট প্রতিদিন একটু তার অ্যাক্টিভিটি মেনশন করা লাগবে। এছাড়া বড় যারা, অর্থাৎ 5 থেকে 19 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন রুটিন করে 40 থেকে 50 মিনিটের ব্যায়াম, অ্যাক্টিভ ব্যায়াম, এর মধ্যে হতে পারে মাসেলের জন্য কিছু ব্যায়াম, বোনসের জন্য কিছু ব্যায়াম। কারণ এই বয়সটা কিন্তু হাড়ের কোয়ালিটি এনশিওর করে। যদি আমি শুধু দৌড়াদৌড়ি করি, আমার মাসেল পাওয়ারগুলি এনশিওর হবে, কিন্তু বোনসের ভালোর জন্য আমার কিন্তু জাম্পিং, স্কিপিং, যেগুলি একটু বাম্পিং এক্সারসাইজ করে, সেগুলির ইম্প্যাক্টটা থাকে। সবচেয়ে বড় কথা, কোন ধরনের ব্যায়াম করবে বা কী ব্যায়াম করবে, এটার চেয়ে জরুরি হচ্ছে সময়টা। প্রতিদিন যেন 40 মিনিট থেকে 50 মিনিট অন্তত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে একটা বাচ্চা, ওভার দ্য স্কুল টাইমের পরেও। এখানে কিন্তু আমি বাবা মা হিসেবে সম্পূর্ণটুকু পারবো না, এখানে স্কুল অথরিটিকে অলসো খুব গুরুত্ব সহকারে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলিকে এনকারেজ করতে হবে। তাহলেই আমরা কিন্তু জাতিগতভাবে একটা সুন্দর ফিউচার ক্রিয়েট করতে পারবো, হেলদি নেক্সট জেনারেশন। স্যার, আপনি বললেন হেলদি বাবা মা খুব জরুরি হেলদি শিশু বেড়ে ওঠার জন্য।
সেক্ষেত্রে হেলদি বাবা মা বলতে আসলে যদি একটু বলতেন আমাদের কি বোঝাচ্ছেন? অবশ্যই এই বাচ্চাদের প্রোগ্রামে কিন্তু বাবা মাদের রোলটারও যে খুবই গুরুত্বপূর্ণ এই রকম এই চাইল্ডহুড ওবেসিটি প্রিভেন্ট করার জন্য। সেই জন্য আমি সব বাচ্চাদের সাথে সাথেই বলছি বাবা মাদেরও খাবার বিষয়ে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির বিষয়ে সচেতন থাকতে হবে এবং প্রতিদিন নিয়ম করে 30 থেকে 40 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভ থাকবেন, আপনার বাচ্চাকে নিয়ে থাকবেন, তাহলে তারাও ভালো থাকবে। এবং খাবার মেনুতে আপনাদের খাবার মেনুটাও ঠিক মতো সাজাবেন যেন বাচ্চারাও ওর থেকে ইন্সপায়ার্ড হয় ভালো ফুড হ্যাবিট তৈরি করার জন্য। স্যার, আমরা অনেক সময় দেখি অতিরিক্ত ওজনের কারণে শিশুরা তাদের স্কুলের বন্ধুদের কাছে বুলিংয়ের শিকার হয়। এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? খুবই সুন্দর পয়েন্ট একটা রেজ করছেন যে বুলিং, চাইল্ডহুড বুলিং কিন্তু এখন হচ্ছে গিয়ে একটা ক্রাইমের পর্যায়ে চলে যায়। কারণ আমরা দেখেছি যে এরকম ছোট ছোট বুলিংয়ের কারণে কিন্তু মানসিকভাবে এতটাই স্ট্রেস থাকে, একটা বাচ্চার বেড়ে ওঠাটা, মানসিকভাবে বেড়ে ওঠাটা, সেলফ স্টিমটা এতটা কমে যায় সে কিন্তু পরবর্তীতে অনেক কাজই করতে পারে না। সো এই ওবেসিটিটা একটা বুলিংয়ের একটা টুল হয়ে যায়। আপনি বললেন যে স্কুল না, পরিবারের মধ্যেও দেখা যায় যে খালা বা মামা একটা বাবুকে মোটা বলে ফেলছে, বা ধরেন যে খুব চিকন তাকে হচ্ছে গিয়ে শুটকা এরকম টার্ম ইউজ করে ফেলতেছে। কিন্তু এই যে আদর করে বলছে এটা কিন্তু তার জন্য ট্রমার কারণ হয়ে যাচ্ছে। সে হয়তো এই জিনিসটা খালা বলে ফেললো, সে না করতে পারছে না, কিন্তু তার মধ্যে কিন্তু একটা কষ্ট হয়ে যাচ্ছে যে আমার অন্য ভাই বোনরা তো এরকম না, অন্য ভাই বোনকে তো এরকম বলছে না। এবং এটা কিন্তু পরবর্তীতে স্কুল কলেজগুলিতে তো থাকছেই, পরবর্তীতে কর্মক্ষেত্রে গিয়েতে বা অনেক বড় অ্যাক্টিভ রোল প্লে করতে গিয়েতে কিন্তু অনেক প্রবলেমের ফেস করে। সো এই জায়গাগুলিতে কিন্তু আমাদের শুধুমাত্র পরিবারের হিসেব থেকে আপনি সচেতন হব, এটা রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে অ্যাক্টিভ আমাদের রোল প্লে করতে হবে যেন এই বিষয়ে আমরা সচেতন হই। স্যার, তাহলে আজকে তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম যেগুলো হয়তো আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আমরা এটাও চাই না সোসাইটিতে আমাদের এই সমস্যাগুলো আরও বাড়ুক। অনেক ধন্যবাদ, এবং আপনাকেও যে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করেছেন। দুরন্ত টিভিকে অনেক ধন্যবাদ যে শিশুদের স্বাস্থ্যকে নিয়ে যে তারা এরকম কনসার্ন এনেছে, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আমরা সুস্থ একটা ফিউচার কিন্তু পাবো না। সো প্রতিটা বাবা মার প্রতি আমার অনুরোধ, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং যত্নবান হবেন, তবে বাড়তি যত্ন না, যেন বাচ্চা বেড়ে ওঠাটাই তার জন্য বোঝা না হয়ে যায়। অবশ্যই বাচ্চার ওজন এবং হাইট মেজার করে আপনারা বিএমআইটা মেপে একটু চার্টটা মেজার করে নেবেন যে বাচ্চা সুস্থ ওজনের মধ্যে আছে নাকি ওবেস নাকি আন্ডারওয়েট আছে, এবং সেই অনুযায়ী অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি আপনার পরবর্তী পদক্ষেপটা নেবেন। ধন্যবাদ অনেক আপনাকে, এবং ধন্যবাদ দুরন্ত টিভিকে। স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শিশুদেরকে সুস্থ রাখুন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।